তুমি কি তোমার চোখ দুটো আমার সাদা হয়ে যাচ্ছে কেন? বিশ্বাস করো, সেদিন আমি না বুঝে করে ফেলেছি কাজটা। আমাকে ক্ষমা করে দাও। বাড়িতে আমার মা আছে, আমার জন্য অপেক্ষা করছি। তুমি তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। লাগছে ঠিক বেরোতে গেল। কথা কি তোমার চেহারা কঙ্কাল হয়ে যাচ্ছে কেন? আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। অফিসেও কাজের চাপ খুব বেশি, মুখ তোলার সময়ই পাচ্ছি না। কিন্তু আজ আমাকে একবার বাড়িতে যেতেই হবে। মায়ের শরীরটা বড্ড খারাপ হয়েছে, ডাক্তার দেখিয়ে দু একটা টেস্ট করাতেই হবে। কিন্তু বড় সাহেবকে ছুটির কথা বলবো কি করে বুঝে উঠতে পারছি না কিছুতেই। তার আগে নিজের পরিচয়টা একটু দিয়ে দিই। আমি অমিয় শিকদার, একটি সরকারি অফিসে অ্যাকাউন্টেন্ট হিসাবে কর্মরত। বছর 5 হলো চাকরিটা পেয়েছি। এখনকার দিনে সরকারি চাকরি পাওয়া মানে হাতের চাঁদ পাওয়া। বরাদ ভালো চাকরিটা আমি পেয়েছি। আমার বাড়ি হাওড়া লাইনের ঘোড়াঘাটতে। অবশ্য ঘোড়াঘাট নয়, ওখানে নেমে আরও মিনিট 40 বাসে যেতে হবে। নিমদিহি নামক একটা গ্রামে আমার বাড়ি। সেখানে এখনো সেভাবে শহুরে চাপ পড়েনি। চাষাবাদ এসব নিয়ে মানুষের দিন কেটে যায়। আমি কলকাতায় একটা মেসে থাকি, 2 সপ্তাহে একবার বাড়ি যাই। যাই হোক, কি করব বড় সাহেবকে কি করে রাজি করাবো, এসব ভাবতে ভাবতে দোনোমোনা করতে করতে কপাল ঠুকে বড় সাহেবের ঘরে গেলাম। যা থাকে কপালে। দরজা ঠেলে ভিতরে ঢুকতে গুরু গম্ভীর স্বরে তিনি বলে উঠলেন, কি ব্যাপার অমিয়, এই অসময়ে? কাজের চাপ কিরকম তুমি জানো না? এই সময় টেবিল ছেড়ে আমার ঘরে যে? স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? ঝটপট বলে টেবিলে যাও। স্যার, আমার 2 দিনের ছুটি লাগবে। মায়ের শরীরটা বড্ড খারাপ হয়েছে তো। আপনি তো জানেন মা বড্ড অসুস্থ, আর আমি ছাড়া যে কেউ নেই মায়ের। ডাক্তার দেখিয়ে কয়েকটা টেস্ট করাতে হবে আর কি মায়ের। এই সময় ছুটি অসম্ভব। তুমি নিজে দেখছো কাজের কিরকম প্রেশার। জানি স্যার, আজ আমি বেশিক্ষণ থেকে কাজটা করে অনেকটা তুলে দিয়ে যাব। প্লিজ স্যার, 2 দিন ছুটি মঞ্জুর করুন স্যার। ঠিক আছে, 2 দিন মানে কিন্তু 2 দিনই। মনে থাকে যেন, সেটা যেন 3 দিন না হয়। না না স্যার, কখনোই হবে না। না হলেই তোমার মঙ্গল। যদি হয় তাহলে এমন জায়গায় তোমার ট্রান্সফার হবে, সেখান থেকে আসতেই 1 দিন লেগে যাবে। আর কথা না বাড়িয়ে স্যারের চেম্বার থেকে বেরিয়ে আসলাম। ঝটপট কাজগুলো তুলতে হবে। কিন্তু যত তাড়াহুড়োই করি না কেন, কাজ সারতে সারতে সেই 7:30 বেজে গেল। তার মধ্যে উপরি পাওনা কালবৈশাখী ঝড় উঠেছে, আর সাথে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে বিকেল থেকে। আজ যাব না কাল ফার্স্ট ট্রেন ধরে বাড়ি রওনা দেব বুঝে উঠতে পারছিলাম না। কারণ ঘোড়াঘাট থেকে নিমডিহির শেষ বাস ছাড়ে রাত 10টায়। 10টার মধ্যে আশা করি ঘোড়াঘাট পৌঁছে যাব। একটা রাত একটু বেশি মায়ের কাছে থাকতে পারবো। মা আজকাল বড্ড ছেলে মানুষই করে, আমাকে ছাড়তেই চান না। ফাইলপত্র গুছিয়ে নিচে নেমে আসলাম। এখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব বেশি নয়, ওই বাসে মিনিট 20। কিন্তু বাইরে যে দুর্যোগ চলছে, রাস্তায় বেশ জল জমে গেছে। বাস পেলে হয়। সিঁড়ি দিয়ে নামতেই দেখা আমাদের বিহারি দারোয়ান ভজনলালের সাথে। খৈনি ডলতে ডলতে এগিয়ে এসে বলল, আরে সিকদার সাহাব, আজ ইতনি দের কাহে হুয়া? মায়ের শরীর খারাপ ভজনলাল, আজ একবার বাড়ি যাব। ডাক্তার দেখাতে হবে তো, কাল টেস্ট করাতে হবে কয়েকটা। पर मौसम बहुत खराब है, सावधानी से जाइएगा। रास्ता में बहुत पानी जमा है, बस भी नहीं चल रहा है ठीक से। দেখছি তো, সেটাই দেখি
বাস পাই কিনা। आपको कितनी बार कहा है कि घर से ही आना जाना कीजिए, मेस में रहने का क्या जरूरत है। অফিস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড অবধি আসতে আসতে পুরো ভিজে গেলাম। এত ঝোড়ো হাওয়া যে ছাতা মানছেই না। ছাতা উল্টে শিক ভেঙে যা তা অবস্থা হলো। কিছুক্ষণ দাঁড়াতে বাস এলো, তাতে উঠে 20 মিনিটের রাস্তা 40 মিনিটে পৌঁছালাম হাওড়া স্টেশনে। রাস্তায় জল জমার কারণের জন্য ভয়ানক ট্রাফিক। স্টেশনে পৌঁছে দেখি আর এক বিপত্তি, লাইনে গাছ পড়ার জন্য ট্রেন বন্ধ। আজ সকালে যে কার মুখ দেখে বেরিয়েছি, ভোগান্তির পর ভোগান্তি, বিরক্ত। একটা সময়ে ভাবলাম আজ আর যাব না, স্টেশন থেকে মেসে ফিরে যাই, কাল সকালেই না হয় বাড়ি যাব। কিন্তু আবার ভাবলাম হাসপাতালের ব্যাপার, সকাল সকাল লাইন দিয়ে টিকিট না নিলে মাকে দেখতে দেখতে অনেকটা সময় লেগে যাবে, তারপর হয়তো আর টেস্টগুলো হবে না। যা থাকে কপালে, আজ রাতেই বাড়ি চলে যায়। এই ঝড় বৃষ্টিতে লাস্ট বাসটা মিস করব, কিন্তু হেঁটেই বাড়ি পৌঁছে যাব আমি, হয়তো মাঝরাত হয়ে যাবে পৌঁছাতে। ট্রেন যখন গিয়ে ঘোড়াঘাট স্টেশনে পৌঁছালো তখন ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। এমনিতেই ছোট স্টেশন, রাত 9টার পরে লোকজন তেমন একটা থাকে না। বেশ কয়েকদিন এমন হয়েছে যে আমি শেষ বাস ধরে বকুলতলাতে পৌঁছেছি, আমার সাথে ট্রেনে কিছু সবজি বিক্রেতা, ফল বিক্রেতা ফিরেছে। সবাই শহরে যায় আর রাতে ট্রেনে ফেরে। কিন্তু আজ দেখছি ঘোড়াঘাট স্টেশনে যখন ট্রেন থামলো একজনও নেই। আমি একলা স্টেশনে নামলাম। জনমানবহীন ছোট্ট প্ল্যাটফর্ম এই ঝড় বৃষ্টিতে যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। এই ঝড় বৃষ্টির দাপট যেন আরো বাড়ছে। মাঝে মাঝে প্রবল আওয়াজে বাজ পড়ছে। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বুঝলাম এলাকাতে লোডশেডিং চলছে। এই ঝড় বৃষ্টিতে সেটা হওয়াই স্বাভাবিক। অন্যদিন স্টেশন লাগোয়া একটা ছোট্ট চায়ের দোকান আছে, সেটা খোলা থাকে। আজ এই ঝড় বৃষ্টির রাতে সেও ঝাঁপ ফেলে বাড়ি চলে গেছে। হাঁটা ছাড়া গতি নেই বুঝলাম, ছাতাটাও ভেঙে গেছে, অতএব ভিজে ভিজেই যেতে হবে। এখন শুনছি এসব দিকে ছোটোখাটো চুরি ছিনতাই হচ্ছে। যদি এরকম কেউ আসে, যা আছে কাছে দিয়ে দেবে। কাছে থাকার মধ্যে ওই সখানে খুচরো টাকা আর একটা কম দামি মোবাইল, আর তাতেও চার্জ না থাকায় বন্ধ হয়ে রয়েছে। মাকে বলেছিলাম ফোন করে যে আজ রাতে ফিরব। এতটা রাত হয়ে গেছে, তারপর এই দুর্যোগ। মা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। ফোনটাও এই সময় আউট অফ চার্জ হয়ে গেল। বাড়িতে ফোনও করতে পারবো না। চুরি ছিনতাই না হয় সামলানো যাবে, কিন্তু যদি শেয়াল বের হয় তাহলে? এসব দুশ্চিন্তা মাথায় নিয়ে ভিজতে ভিজতে এগোতে লাগলাম। বৃষ্টির বেগ যেন আরও বাড়ছে। কিছু দূর এগোতেই বিদ্যুৎ চমকে উঠল। তার আলোতে দেখলাম সামনের বট গাছের নিচে বাস দাঁড়িয়ে আছে। সে কি, তাহলে কি আজ রাত 10টার শেষ বাসটা এখনো ছাড়েনি? দৌড়ে বাসে উঠে দেখলাম পিছনের দিকে 4-5 জন বসে রয়েছে। একটু অবাক হলাম, কারণ আমার সাথে ট্রেনে তো কেউ নামেনি। তাহলে এরা কোথা থেকে আসলো? একটু চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, শুনছেন, এটা কি নিমডিহির শেষ বাস? কিন্তু আমার কথার কোনো উত্তর দেওয়া তো দূরের কথা, তাদের মধ্যে কোনো হেলদোল চোখে পড়ল না। আর এতটাই অন্ধকার চারিদিকে যে 4-5 জনকে শুধু অবয়বের মতো লাগছিল। এদিকে ড্রাইভার, কন্ডাক্টর, কারোর কোনো পাত্তাই নেই। ঠিক করলাম বাসেই বসে থাকি। এখন না ছাড়ুক, ভোরের আলো ফুটলে তো ছাড়বে। এই বৃষ্টিতে না হয় মাথা গোজার একটা জায়গা তো পাওয়া গেছে। এই ভেবে সামনের সিটটায় বসে পড়লাম। জানলাটা চেপে বন্ধ করে দিলাম যাতে জল না আসে। চোখটা একটু হয়তো লেগে গেছিল। একটা ফ্যাস ফ্যাসে বিচ্ছিরি গলার আওয়াজে চমকে উঠলাম। কর্তা, ও কর্তা, ঘুমাইলেন নাকি? কে 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 তুমি? আর উঠলে কখন বাসে?
আপনি ঘুমাইছিলেন কর্তা, তাই ঠাকুর করতে পারেননি। কি আবল তাবল বলছো? আমার ঘুম এতটাও গভীর হয়নি যে একজন লোক উঠে আমার সামনে বসে পড়বে আর আমি বুঝতেও পারবো না। কাদের ঘুম কখন যে গভীর হয় তা কি কেউ আগের দিকটা কইতে পারে কর্তা? হ্যাঁ, এবারে আমি লোকটার দিকে ভালো করে তাকালাম। চুরি ছিনতাই করতে ওঠেনি তো? এই বৈশাখ মাসের গরমে একটা চাদর দিয়ে সারা শরীর ঢেকে রেখেছে। হ্যাঁ, ঝড় বৃষ্টি হচ্ছে মানছি, কিন্তু এতটাও ঠান্ডা পড়েনি যে এভাবে চাদর মুড়ি দিয়ে বসতে হবে। আর জানলাটাই বা কি খুলে দিল? একটু বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলাম, এই জানলাটা তুমি খুলে দিয়েছো? আগে হ্যাঁ কর্তা, আমি খুলেছি। বড্ড ঘুমোট লাগছিল তো তাই। এখন আবার আমি ঘুমোট সহ্যই করতে পারিনি মোটেই, বুঝলেন না? হ্যাঁ, সেহানি আমি তাই, সেহানি এমনিতেই বড্ড ঘুমোট। এই ঝড়ের মধ্যে জানলাটা খুললে কেন? হ্যাঁ, ভিজে যাচ্ছি তো পুরো। আর ঘুমোর তো লাগবেই, এই গরমে চাদর মুড়ি দিয়ে বসে আছো যে। এই সরো তো, সরো, দেখি জানলাটা বন্ধ করি আমি। উফ, বিরক্ত মাইরি যত সব লোক ফোক। হাট। জানলাটা খোলাই থাক কর্তা। লোকটা এমন গা ছমছমে গম্ভীরভাবে কথাটা বলল, আমি আর জানলাটা বন্ধ করতে সাহস পেলাম না। বৃষ্টিতে লোকটা আসলো, অথচ লোকটার গা একটুও ভেজা নয়। কিন্তু জানলাটা কেন খুলে রাখতে বলছে? এদের কি কোনো সঙ্গী সাথীকে ইশারা করে ডাকবে নাকি? আমি প্রসঙ্গে কথা না বলে বললাম, আচ্ছা, এই বৃষ্টিতে তুমি বাইরে থেকে আসলে কই, তোমার তো গা ভেজেনি? আমাদের আর গা ভেজাক, ও সব বাদ দেন। তা আপনি তো নিমডিহিতে থাকেন তাই না? হ্যাঁ, তো তুমি কি করে জানলে যে আমি নিমদিহিতে থাকি? আমি তো তোমাকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। অবশ্য দেখবই বা কি করে? তুমি যেভাবে চাদরে মুখ ঢেকে বসে আছো। এই রাস্তায় আপনি যাতায়াত করেন, তা আপনারই দেখবো না তা কি হয়? আপনিও আমারে দিয়েছেন কর্তা, কিন্তু এমন হয়তো ঠাউর করতে পারতেছেন না। আচ্ছা, এত রাতে তুমি আসলে কোথা থেকে বলো তো? লাস্ট ট্রেন তো কখন চলে গেছে। আর আমার ট্রেন, আগে আমি আসলাম ওই করিমগঞ্জের দিক থেকে। কাজিরগঞ্জ? কেউ মারা গেছে নাকি? কারণ কাজিরগঞ্জের দিকেই তো গোরস্থান আছে, আর সাধারণত ওদিকে তো সেরকম কেউ একটা থাকেও না শুনেছি। হ্যাঁ গো কর্তা, বড্ড আপনজন চলে গেছে, তাই আর কি যেতে হয় ওখানে। এই দেখো, এতক্ষণ ধরে কথা বলছি, তোমার নামটাই জিজ্ঞাসা করা হয়নি। আপনি আপনি খুব রসিক মানুষ বটে কর্তা। খুব মজা করতে পারেন তো। হ্যাঁ, আমাদের মতো ছোট লোকদের আবার নাম দাম। সে আবার কি কথা? নামের সাথে ছোট লোক বড় লোকের কি সম্পর্ক? হ্যাঁ, সবারই একটা নাম থাকে, এতে রসিকতার কি হলো? হ্যাঁ, সেই একটা সময় নাম ছিল একটা, হ্যাঁ, কিন্তু সেসব পুরনো কথা আজ আর ওসব মনে নেই গো কর্তা। ভারী অদ্ভুত কথা বলো তো তুমি। আর ওইভাবে হেসো না, তোমার ওই অদ্ভুত হাসি শুনে না আমার পিলেটা অবধি চমকে যাচ্ছে। সে তো আমার বিবিজানো কইতো গো কর্তা, মানুষটা আমি নাকি ভারী অদ্ভুত। বলতো মানে? এখন আর বলে না? আগে না গো কর্তা, আমার মেয়েটা হওয়ার সময় সে চলে গেছে আল্লাহর কাছে। কিন্তু এখন সমস্যা হইল কর্তা, আমাদের দুজনকে নিয়ে কি এই গাড়ি আর ছাড়বে? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে পুরো রাত ইয়ানেই কাটাতে হইব। দুজন কেন? এই যে পিছনে দেখছো না, আরো 4-5 জন তো আছে। পিছনে? কি কোন কর্তা, আমার চোখ তো কাউরি দেখতেছে না। কি আবল তাবল বলছো? ওই তো। বলে পিছনে ঘুরে আমি তো অবাক হয়ে গেলাম। সত্যিই তো পিছনে যারা বসেছিল তারা তো এখন আর কেউ নেই। কিন্তু কখন নামলো তারা? একটু আগেও তো মনে হলো এক ঝলক দেখলাম। ইতিমধ্যে বাস নড়ে চড়ে উঠল, মানে বাস চলতে শুরু করেছে। এ কি, ড্রাইভার কখন উঠলো?
আগে এই তো উঠলো কথা, আপনি দেখেননি? যাক, ছাড়েন না সব কথা। আমাদের কি দরকার, সময় মতো বাড়িতে পৌঁছানো নিয়ে কথা, কি বলেন? হ্যাঁ, তুমি নামবে কোথায়? ওই যে মোল্লাপাড়ায় কথা। আজ বহুদিন পরে মোল্লাপাড়ার নামটা শুনে বুকের ভেতরটা কেমন যেন শিউরে উঠল। এই মোল্লাপাড়ার সাথেই তো জড়িয়ে আছে সেই ভয়ানক ইতিহাস। সেদিন আমি যা করেছিলাম তা না করে সত্যিই কি আমার কোনো উপায় ছিল? কি করতাম আমি? না না, আর এসব ভাববো না আমি। কথা, ও কথা, কোথায় হারিয়ে গেলেন গো? হ্যাঁ, মোল্লাপাড়ার নামটা শুনে আপনি অমন চমকে উঠলেন কেন গো? কেউ থাকে নাকি ওখানে আপনার? হ্যাঁ, না না না, আমার কে থাকবে সেখানে? ওই ওই ঝোড়ো হাওয়াতে শীত ধরে গেছিল তো, তাই হয়তো চমকে উঠলাম। তা হবে হয়তো। জানেন কথা, ওই মোল্লাপাড়াতে বছর 5 আগে এক ভয়ানক ঘটনা ঘটে গেছিল। আপনি হয়তো শুনি থাকবেন। আমি আমি তো এখানে থাকি না, আমি কি করে জানবো? আগে না কথা, আপনি তখন এখানেই থাকতেন বটে। আশ্চর্য তো, তুমি কি করে জানলে যে আমি এখানে থাকতাম কি না? আগে হ্যাঁ, জানি 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 কথা, আমি জানি। নিমডিহি আর মোল্লাপাড়া কতটুকুই বা রাস্তা, কে শহরে যাচ্ছে কে আসছে তা সব আমি জানি। তা যাক, সেসব কথা কথা। আপনি যখন জানেনই না, তাহলে ঘটনাটা আপনারে খুলেই বলি। হ্যাঁ, কি কি শুনবেন? শুনবেন তো কথা? এই দেখো, ও সব ঘটনা শোনার ইচ্ছা আমার নেই, কিন্তু বাসের ভাড়া যে দেবো কেউ তো টাকাও নিতে আসছে না, তাহলে কি ড্রাইভারকেই দেবো নাকি? ওর ভাড়া ও ঠিক উসুল করে নেবে কথা, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। সবাই তো আর বোকা হয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিজেরটা উসুল করে নিতে সবাই জানে। বাসে ওঠার পর থেকে কিন্তু তুমি খুব অদ্ভুত কথা বলছো। আগে আমি তো একটা আস্ত ভূতি কথা। সবাই তো তাই কয়। আমি তো অদ্ভুত কথা বলবো। যাক যাক যাক, ছাড়েন সেসব কথা। গল্পটা শুনবেন না কথা? না, আমার আর গল্প শোনার কোনো ইচ্ছা নেই। মানে মানে বাড়ি পৌঁছাতে পারলে আমি বাঁচি। ওহ, পৌঁছবেন তো কথা, সঠিক সময় পৌঁছবেন, সঠিক জায়গাতেই পৌঁছবেন। একটু কথা বলতে বলতে গেলি দুজনেরই পথ মালুম হয় না, এই আর কি। আরে তখন থেকে বলছি সব ঘটনা আমি শুনবো না, তাও জোর করছো। চুপ করে বসতে হলে বসো। হ্যাঁ, ছুটি যাচ্ছেন নাকি কথা? হ্যাঁ, আগে আমরা সব ছোট লোক কি বলতে কি বলি ফেলছি। হ্যাঁ, চটবেন না চটবেন না। জানেন কথা, সেদিনও এমনি ঝড় জলের রাত ছিল। থাক, সে কথা নয়, পরেই বলবো কথা। আমাদের জসিমউদ্দিন বড় সাচ্চা আদমি ছিল কথা। ওর সাথে যে এমনি হবে কে জানতো? কে জসিমউদ্দিন, তার সাথে কি হয়েছে আমার জানবার কোনো ইচ্ছা নেই। বারণ করছি না তোমাকে আমি। কথা, বাইরে কি বৃষ্টিটা বাড়লো নাকি? হ্যাঁ, দেখেন তো। আমি চমকে বাইরে তাকিয়ে দেখলাম, এ কি, এটা কোথায়? আমরা এখানেই তো বাসে উঠেছিলাম। আমরা এতক্ষণ যে বাস চললো, আমরা আবার সেখানেই ফিরে এসেছি। কি কি হচ্ছে? কি 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 হচ্ছে আমার সাথে সব? শান্ত হন কথা, শান্ত হন। বললাম না, যথা সময়ে যথা স্থানে আপনি পৌঁছে যাবেন। একটু শান্ত হয়ে বসে আমার কথাগুলো শোনেন। হ্যাঁ, জানেন কথা,
আমাদের জসিমউদ্দিন মানুষটা এত সাচ্চা ছিল বলেই হয়তো ওর সাথে এমন হলো। মানুষরে বিশ্বাস করে জসিমদা এক্কেরে ঠকিয়ে গেল গো কর্তা। কত সুখের সংসারই না ছিল ওদের বাপ বেটির। সবাই দেখে হিংসাতে জ্বলে উঠত। হ্যাঁ, সংসারে অভাব ছিল ঠিক, কিন্তু সেই অভাব ওদের সুখ শান্তিতে কোনো দিন থাবা বসাতে পারেনি গো কর্তা। হ্যাঁ, আমিনা বড্ড ভালো মেয়ে ছিল গো, ছিল বাপন্ত প্রাণ। আব্বু, এই রোদ মাথায় কইরে তুমি কোথায় চললা গো? না রে আম্মু, আজ না গেলি ওরা আর কাজে রাখবে না রে। না রাখে না রাখবে আব্বু, জ্বর গায়ে এই রোদে আমি তোমারে কোথাও যেতে দেবই না। পাগলি নেই আমার, ওরকম বললি কি হয় রে? কাজটা চলি গেলি তোরে খাবোটা কি রে আম্মু? সংসারটা চলবে কেমনে রে? ও আমি ঠিক চালিয়ে নেব, আমি সেলাইয়ের কাজ আরো বাড়িয়ে দেব। আমি দেখিছি তোর দুই চক্ষু দিয়া পানি পড়ে এই হারিকেনের এক আলোয় সেলাই করতে করতে। আরো কাজ বাড়লে চক্ষু দুটা যে যাবে রে আম্মু। কিচ্ছু হবে না আব্বু, ও তুমি ভুল দেখছো, আমি ঠিক আছি একদম। আব্বু, তুমি ওই জমিনটা কেন বেচে দিচ্ছ না? ওই টাকা দিয়ে আমাদের তো বেশ চলে যাবে দুজনের। আমার আম্মু কিছুই বোঝে না গো আল্লাহ। ওই জমিটুকুই তো আমাদের শেষ সম্বল রে। ওইটা বেশি খেয়ে ফেলে তো হয়ে গেল, ওইটা তোর নিকার জন্য রেখেছি রে আম্মু। দূর আব্বু, আমি নিকা করবই না, তোমারে চাইরা আমি কোথাও যাব না। পাগলি আম্মু আমার। কিন্তু আম্মু, তুই আর ওইভাবে হারিকেনের আলোতে সেলাই করিস নে, চক্ষু দুটা সর্বদা লাল হয়ে থাকে, আমি খেয়াল করি দেখেছি। আর রাতে টপ টপ করে পানি পড়ে। আব্বু, আমার কিচ্ছু হবে না, মিলিয়ে নিও। কিন্তু হয়েছিল জানেন কর্তা? হ্যাঁ, হয়েছিল, হয়েছিল বড় বিপদ। ওইটুকু মেয়ে আমিনা আস্তে আস্তে চোখের দৃষ্টি হারিয়ে ফেলতে লাগলো গো। রাত বাড়লে সে কিছুই দেখতে পাইতো না। শেষে আর থাকতে না পেরে আব্বাজান রে কইল সে কথা। কত কষ্টে দুঃখে যে সেই মেয়ে মুখ খুললো, আব্বুরে সেই কথাটা জানাইছিল। আব্বু, আমারে কাছের কোনো হাসপাতালে একটু নিয়ে যাবা? কেন রে আম্মু, কি হয়েছে তোর? রাত হইলে বড় বেদনা হয় চক্ষুতে আব্বু, মাথাতেও বেদনা হয় খুব বেশি। পরদিন জসিম আমিনারে নিয়ে গেল সদর হাসপাতালে। হ্যাঁ, পরীক্ষা করে ডাক্তারবাবুরা কইলেন আমিনার মাথাতে নাকি একটা ন্যাপথলিনের মতন একটা টিউমার হইছে কথা। সেটারে কেইটা বাদ দিতে হইব। হ্যাঁ, আর তাতে মেলা খরচ। জসিম কোথা থেকে পাবে অত টাকা? পঞ্চায়েতে সাহায্য চাইলো, কিন্তু পঞ্চায়েত পাশে দাঁড়ালো না গো, দাঁড়ালো না, দিল হাকাইয়া। এদিকে ডাক্তার বললেই দিছে যত তাড়াতাড়ি কাটাছেড়া করতে হইব। জসিমের জমিনটার উপর অনেকেরই নজর ছিল গো। হ্যাঁ, তখন কজন পরামর্শ দিল ওই জমিনটা বেইছে দেওয়ার। আমি নাই যদি না রইল, তাহলে কি আর ওই জমিন রক্ষা কোনো লাভ হইবে গো? সে মহাজনের কাছে গেল জমি বিক্রি করতে। অত দামি জমিনটা জলের দামে বেইসা দিয়া আইল গো। যা দাম সে পাইল, ওই জমিনের দাম তার 3 গুণ কথা। তুমি থামো, আমি আর কিছু শুনতে চাই না। কোথাকার কি জসিম, কোথাকার কি আমিনা, তাদের খোঁজ আমার দরকার নেই। বাস চলছে, কিন্তু বাস ঘুরে ফিরে সে এক জায়গাতে আসছে কেন? কি করছো তোমরা সবে?
এই যে ড্রাইভার, বাস থামাও, থামাও বলছি, আমি নামবো। বসেন কর্তা, বসেন। পুরোটা শুই না যান, না শুনে যে আপনার উপায় নাই গো। যতক্ষণ না আমার কথা শেষ হচ্ছে এই বাস যে থামবে না কর্তা। বসেন 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 কর্তা, বসেন। আমাকে জোর করে আটকে রেখে আলতু ফালতু গল্প শোনাচ্ছ? কাল আগে আমি নিমদিহি থানাতে গিয়ে তোমাদের নামে ডায়েরি করব, এই তোমার নামে আর এই ড্রাইভারের নামে। কি? হ্যাঁ হ্যাঁ, কি কি করবেন? ডায়েরি? কর্তা, কার নামে করবেন ডায়েরি কর্তা? আমার নাম যে আপনি জানেন না, আর আমি এমন জায়গাতে থাকি ওই থানার বড়বাবু আমারে কিচ্ছু করতে পারবে না গো, কিচ্ছু করতে পারবে না। বসেন 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 কর্তা, বসে পড়েন। এতটাই যখন শুনলেন কর্তা, বাকিটাই বা শুনবেন যান, বাকিটাই শুনে যান। তারপরে এই বাস নিজের থাইকাই থেমে যাবে কর্তা, আর এক চুলও নড়বে না। আপনি বসেন কর্তা, বসেন বসেন। ও, এই জন্যই বুঝি তুমি নাম বলনি। কিন্তু ভেবো না, বাসের নম্বর দিলে না ড্রাইভার ধরা পড়ে যাবে, আর ড্রাইভারের মুখ থেকে পুলিশ ঠিক তুমি অবধি পৌঁছে যাবে, বুঝলে? অত সোজা নয়। এখনো বলছি, আমাকে নামতে দাও বাস থেকে। পুলিশ যদি সবই জানতে পারতো কর্তা, তাহলে অনেক মানুষই এখন জেলে বন্ধ থাকতো। কি কর্তা, তাই না? যাক যাক, সেসব কথা ছাড়েন। এই গল্পের শেষ না শোনা অবধি তো আপনার মুক্তি নাই কর্তা। শোনে শোনে, তবে বলি, সেই জমিন বিক্রি কইরে 2 লক্ষ টাকা নিয়ে জসিম ফিরছিল শহর থেকে। সেই দিনও কর্তা এমনই ঝড়জল, ধু ধু করছে চারিপাশ। টাকাটা পরদিন জমা করলি, তারপর জামিনার কাটতে সেরা হইব। ডাক্তার কইছিল অতগুলান টাকা জসিম একটা গামিয়াতে মইরা স্টেশন থেকে বের হয়। বুকটা বড্ড ধুকপুক করতেছিল গো, ঠিক যেমনি এখন আপনার করতেছি। কি আজে বাজে কথা বলছো? আমার বুক কেন ধুকপুক করবে? তুমি আর ওই ড্রাইভার ভয় পাও, কাল যে তোমাদের কি হবে ভাবতেও পারছো না। কিন্তু আমরা আর ভয় পাই না গো কর্তা। কিসের ভয়? আমাদের আর কোনো ভয় ডর নাই। জসিম তো টাকাগুলান লইয়া বাইরে বেরো স্টেশন থেকে। বুকের ভিতরে ধুকপুক করতেছে। ঠিক এমনই সময় দেয় একটা ছেলে, সেও ওই ট্রেন থেকেই নামছে। সে যাবে ওই আপনার গ্রাম নিমডিহিতে। বুকে বল পায় জসিম, ভদ্র ঘরের ছেলে, আর কোনো ভয় নাই। দুজনে মিলে হাঁটতে থাকি। কিছু দূর গিয়ে দেখে সেদিনও ঝড় জলের কারণে শেষ বাসটা ছাড়নে দেরি হয়েছিল। ওই বট গাছের নিচেই খাড়িয়ে আছে, যেখান থেকে আজ আপনি উঠলেন, ঠিক সেইখানে। আরো 2-4 ছিল পিছনে বৈশা, ঠিক যেমন আজ আপনি দেখলেন সেরকম। দুজনে বাসে উঠতেই বাস ছেড়ে দিল। বাদলের বেগ বেশ বাড়তেছে, তাই না কর্তা? পানি
খুঁজতে যে একেবারে বেঁচে যাইতেছেন আপনি। হ্যাঁ, সেই দিনও জানেন কর্তা, ঠিক ঠিক এইভাবেই ওই ছেলেটা ভিজে যাচ্ছিল। তাই দেখে জসিম মিয়া জানলাটা বন্ধ করে দেয়। যদি জানলাটা খোলা থাকতো তাহলে হয়তো, বাপরে, কি বিদ্যুতের চমক, কি বাজের শব্দ হইতাছে। আজ দিনটা একেবারে সেই দিনের মতনই। যাও কথা, যাও। ঝড় বাদলে বাউস তো চলতে লাগলো, কিন্তু চেনা পথ ও যেন চেনা ড্রাইভারের সাহেবের ঠিক ঠাউর করতে পারছিল না। সেদিন ওই এখানে ওখানে গাছ ভাঙছে, পড়ে আছে পথের মাঝে, দুদিকে ক্ষেত্রে ভাইসা গেছে জলে। মনে হয় এমন সময় ঘটলো অঘটন। চুপ করো, চুপ করো তুমি। কি হইল কর্তা? আপনি এমন করে কাঁপতেছেন কেন? হ্যাঁ, এটা কি কর্তা ভয়, না পানিতে ভিজে গেছেন আপনি? ভয় পাইন না, আর কোনো ভয় নাই আপনার। আমি আসি তো আপনার সাথে। ভয় কি? ভয় কি? আপনার সাথে তো আর 2 লক্ষ টাকা নেই যে আপনারে ভয় খাবেন, যে আমি হয়তো লুট করে নেব। একদম একদম হাসবে না বলছি তুমি। কথা কথা, হ্যাঁ শোনেন তাহলে কি হইল। হ্যাঁ শোনেন, ও ড্রাইভার সাহেব, হ্যাঁ ও ড্রাইভার সাহেব, আরে গাড়ির গতি বাড়াও গো। ও ঝড় বাদল, আমাদের তো পৌঁছাতে হবে গো। গাড়ির গতি বেড়ে যায় হঠাৎ। এই ঝড় বৃষ্টিতে যেখানে রাস্তা দেখা যাচ্ছে না, রাস্তায় গাছ পড়ে আছে, গাছের ডাল ভেঙে পড়ে আছে, ওই বিদ্যুতের আলোতে মাঝে মাঝে যেটুকু রাস্তা দেখা যাচ্ছে সেটুকুই ভরসা। সেদিনও তো ঠিক এমনই। আমি ভয়ে কেঁপে উঠে বললাম, না না না, একদম জোরে গাড়ি চালাবে না, অ্যাক্সিডেন্ট হবে। তুমি বাস থামাও ড্রাইভার, আমি নামবো। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বাস চলছে, পাশ দিয়ে সেই বটতলা পেরিয়ে গেল। এ কি, আমি তো এই বটতলা থেকেই উঠলাম। অ্যাক্সিডেন্টের ভয় খাইছেন কথা? তা তা সেদিনও হয়েছিল একটা বাস অ্যাক্সিডেন্ট। আশেপাশের চার মুলুকে অমন অ্যাক্সিডেন্ট হয়নি গো, কখনো হয়নি। একদম পাল্টি খেয়ে পাশের গাইতে গিয়ে পড়ল বাস। রাস্তার খেতে জলেতে মিশে গেছিল। ড্রাইভার বুঝতে পারেনি, বাস পাল্টি খেয়ে সে কি অবস্থা। শুধু যে পাল্টি খেলো তাই নয়, কিছুক্ষণের মধ্যে বাস পুড়ে একেবারে জামা হয়ে গেল গো কর্তা, জামা হয়ে গেল। যদি জানলাটা খোলা থাকতো, জসিম সেই জানলা দিয়া পলাইতে পারতো। হ্যাঁ পারতো, কিন্তু ওই যে কপালের ফের, জানলাটা তো সে নিজেই বন্ধ করছিল। হ্যাঁ, তা তখন তো কেউ জানতো না যে এরকম হবে। তুমি ছেলেটাকে দোষ দিচ্ছ কেন? পুরোটা শুনেন কথা। জসিম মিয়া সবটা টাকা ওই ছেলেটার হাতে দিয়ে কইছিল, কথা কথা এই টাকা এই 2 লক্ষ টাকাটা আমার আমিনার কাছে আপনি পৌঁছাইয়ে দিবেন। কথা দেন। এইটা না দিলে হাসপাতালে আমার আমিনার অপারেশন করবে না ওরা। হ্যাঁ, আমার আমিনা আর বাঁচবে না গো কথা।
এই 2 লক্ষ টাকাটা করে পৌঁছে দিবেন, কথা দেন, কথা দেন। কিন্তু সে কথা রাখেনি কর্তা, কথা রাখেনি। জসিম মিয়া বাস থেকে বেরোতে পারেনি, কিন্তু কিন্তু ওই সিলটা বেরোতে পারছিল। বাকি আর যে কজন লোকজন আর ড্রাইভার জইলা পুইরা হইয়া নেই দেহ রাখে। কর্তা, বাইরের দিকে একটু চাইন তো। হ্যাঁ, এইটাই এইটাই সেই জায়গা, তাই না কর্তা? হ্যাঁ, আমি কিছু জানি না। আমি সেদিন বাসে ছিলাম, কিন্তু এটা ঠিক মানে আমি কোনো টাকা পাইনি। জসিম মিয়া আমাকে কোনো টাকা দেয়নি। সে হয়তো অন্য কাউকে দিয়েছিল, যে বাসেই মনে পুড়ে গেছে। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা কইতেছেন কর্তা। আপনি সেই মানুষ ছিলেন যারে জসিম বিশ্বাস কইরা ভরসা কইরা টাকা গুলান দিয়েছিল। আপনি আপনি মিথ্যে কথা! কে বলেছে তোমাকে এটা? তুমি তো সেদিন বাসে ছিলে না। তুমি কি করে জানলে? যত আজে বাজে কথা ইনিয়ে বিনিয়ে বললেই হবে। আমার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছো, তাই না? আমি ছিলাম সেদিন কর্তা। আমি না থাকলে এই কাহিনী আপনারে শোনাতাম কি করে কর্তা? হ্যাঁ, কয়েন তো। কে শোনাতো আপনাকে? হ্যাঁ, মিথ্যে কথা! তুমি মোটেই ছিলে না। তোমাকে আমি চিনতে পারছি না। আমি কোনো টাকা নিইনি। নিয়েছেন কর্তা, নিয়েছেন। আপনি মেরেছেন জসিম মিয়ার টাকা, না হলে সরকারি অফিসের চাকরিটা জুটতো কেমনি, তাই না কর্তা? কে তুমি? বলো তুমি কে? দেন তো কর্তা, আমারে চিনতে পারেন কিনা? আমি জসিম মিয়া কর্তা। কি চিনতে পারেন আমারে কর্তা? চিনতে পারছেন? জানেন কর্তা, টাকার অভাবে আমার আমিনার অপারেশন হয়নি। সেই মাথার ফোড়া ভাইটা আমিনা মইরা গেল। কি কষ্ট, কি কষ্ট আমার মেয়েটার। কর্তা, আমার মেয়েটা, আমার মেয়েটা আমার পাশের কবরে আমিনারে শোয়ানো আছে। ওই দেখেন কর্তা, আপনার পিছনেই আমিনা খাড়াইয়া আছে। দেখেন তো, চিনতে পারেন কিনা? আজ আমরা সবাই দল বাইঠা আইছি কর্তা। চিন্তা করবেন না। ওই দেখেন ড্রাইভার দাদা, আজ কাজিয়াগঞ্জের কবরখানা থেকে সবাই আইছি আমরা। কেন করলেন কর্তা এইটা? জবাব দেন কর্তা। আমার কোনো উপায় ছিল না জসিম ভাই। আমি তোমার টাকা ফিরিয়ে দেব। ভাই, ভাই, টাকা ফিরাইবেন কর্তা, টাকা ফিরাইবেন। ফিরাইতে পারবেন কর্তা আমার আমিনারে? ফিরাইতে পারবেন কর্তা আমার জীবন? কি পারবেন? পারবেন কর্তা? আমাকে ছেড়ে দাও তোমরা। কি তোমার চোখ দুটো অমন সাদা হয়ে যাচ্ছে কেন? বিশ্বাস করো,
সেদিন আমি না বুঝে করে ফেলেছি, কাজটা আমি না বুঝে করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। বাড়িতে বাড়িতে আমার অসুস্থ মা আছে, আমার জন্য অপেক্ষা করছে। তো তুমি তুমি আমার দিকে এগিয়ে এসছো কেন? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কেন চলো, গলা ছাড়ো। কি তবে ছেলেটা কোকা। দেখেন কর্তা, দেখেন দেখেন, এই সেই পোড়া বাস। আর আমরা কর্তা, আমরা সবাই পোড়া। যেভাবে আমার আমিনা তরপাইয়া মরছে, কতটা আপনার মায়েরও সেই হাল হোক আমি চাই। উনিও তো জানতেন যে আপনি আমার আমিনারে কিভাবে তিলে তিলে শেষ করে দেছেন। উনিও তো জানতেন। হ্যাঁ, আসুন কর্তা, আসুন। আমাদের জগৎটা দেখেন, দেখেন এই জগৎটা কেমন কেমন। আসেন কর্তা, আসেন। 5 বছর পরে আবার সংবাদের শিরোনামে নিমডিহি। 5 বছর আগে একটি ভয়াবহ বাস দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছিলেন 5 যাত্রী। আজ সকালে সেই অগ্নিদগ্ধ বাসের ভেতর থেকেই পাওয়া গেল আরেক ব্যক্তির মৃতদেহ। ঘটনাচক্রে সেই বাস দুর্ঘটনাতে যিনি ছিলেন একমাত্র বেঁচে যাওয়া যাত্রী। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে শ্বাসরুদ্ধ হয়েই এই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম অমিয় শিকদার, নিবাস নিমডিহির দোলতলায়। কিন্তু অত রাতে উনি ওই পুড়ে যাওয়া বাসে কেন গিয়েছিলেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আর এভাবে শ্বাসরোধ করে হত্যা করলই বা কে? একাধিক প্রশ্ন রয়েই যাচ্ছে। তদন্তকারী টিম সেখানে পৌঁছে গেছে। আশা রাখি খুব তাড়াতাড়ি আমরা ঘটনার সত্যতায় পৌঁছে যাব। এতক্ষণ তোমরা শুনলে মৌমিতা মুখার্জি রচিত ভৌতিক গল্প ঝড়ের রাতের সেই বাস। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছে তারা হলো অমিয় এবং গল্প পাঠে ছিল দিব্যেন্দু। জসিম এবং জসিমের ভূতের চরিত্রে কণ্ঠদান করেছে হীরক। আমিনা ও সংবাদ পাঠিকা হিসেবে ছিলাম আমি মৌমিতা। ভজনলাল এবং বড় সাহেবের চরিত্রে ছিল প্রয়াস। কেমন লাগলো আজকে আমাদের নিবেদন? অবশ্যই কমেন্টস করে জানিও। আর আরও এরকম ভালো ভালো ভৌতিক অথবা গোয়েন্দা গল্প শুনতে হলে আমাদের এই লাইসেন্স টু থ্রিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন চমক নিয়ে।